হুমায়ুন আজাদ, রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, নীলাদ্রি নীল, সর্বশেষ ফয়সাল আরিফিন দীপন। নামের এ তালিকা দীর্ঘ হচ্ছে। হুমায়ুন আজাদ থেকে দীপন, গত 14 বছরও হয়নি মুক্তমনে এসব মানুষদের হত্যার বিচার। আর এই বিচারহীনতার পিছনে কি রয়েছে দ্বিধাবিভক্ত রাজনীতি ও আদর্শের সংকট? এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন যে গতকাল পরশুদিন যেই আসলে হত্যাকাণ্ড হলো, যেই নৃশংসতা হলো, একই সময়ে একটি হত্যাকাণ্ড এবং আরেকটি হত্যার চেষ্টা, তারা হয়তো কপাল জোরে বেঁচে গেছে এমনটা বলা যেতে পারে। এবং এই হত্যাকাণ্ড নিয়ে আসলে যা এখন হচ্ছে, আমি যেই নামগুলি বললাম শুরুতেই, একটিরও বিচার হয় নাই। এর ফলে আসলে কারা লাভবান হচ্ছে? খুশি কবির। লাভবান কারা হচ্ছে সেটা তো খুবই স্পষ্ট। যারা মুক্ত চিন্তার চর্চা যেন না হয়, যারা লেখালেখি করে, লেখালেখির মাধ্যমে মানুষকে জাগ্রত করে, তাদের বুদ্ধি মেধা আরেকটু বাড়াবার, সান্নিধ্য করার একটা সুযোগ করে দেয়, এদেরকেই তো হত্যা করে মানে এটা ভয় ভীতি সৃষ্টি করার একটা জায়গা সৃষ্টি হচ্ছে। খোলামেলাভাবে ব্লগে যারা লিখছে, ব্লগে তারা তাদের মতামত দিচ্ছে, সেই মতামতের সাথে আমি একমত হতেও পারি, নাও হতে পারি। আমার অধিকার আছে সেটা খর্ব করা কোনোভাবে যুক্তি সহকারে, অথবা আমি এটাকে উপেক্ষা করে আমি এটাকে দেখলামই না। কিন্তু হত্যা করার এই দায়িত্ব তো কোনো ব্যক্তি নিতে পারে না। আরও যেটা হচ্ছে যে কারা লাভবান হচ্ছে, যেটা ঘটে গেল, এই যে দুটো, একটা হত্যা সফল হয়েছে আর একটা হচ্ছে যে সফল হতে পারেনি, যেহেতু একসাথে 3 জন ছিল, অফিসে আরো 2 জন ছিল, যদিও বন্ধ করে রেখেছে, এবং ওই বিল্ডিংটার মধ্যে মানে যেহেতু একটা ফ্ল্যাট বিল্ডিং পুরনো ধরনের, যে কোনো কারণে তাদেরকে দ্রুত চলে যেতে হয়েছে। সেখানে হয়তো আপনি বলছিলেন কারা লাভবান হচ্ছে, আসলে সরকার কি করে এই দায় এড়াতে পারে? পাবলিশার তারা, হ্যাঁ, তো যারা একটা হলো যারা লিখছে তাদেরকে ভয়ভীতি দিয়ে তাকে হত্যা করে সবাই যেন একটা ভীতকর অবস্থার মধ্যে থাকে। আর একটা হচ্ছে যারা বই প্রকাশ করছে তাদেরকেও এখন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে যে তারা আর প্রকাশ করবে কি না চিন্তা ভাবনা করছে, ভয় ভীতি সৃষ্টি হচ্ছে। তো এর লাভবান হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা যারা করতে চাচ্ছে, লাভবান হচ্ছে যারা সাম্প্রদায়িক চিন্তা কারা করতে চাচ্ছে। আমি যদি বলি বর্তমানে সরকারে আছে আওয়ামী লীগ সরকার, তারা কি সাম্প্রদায়িক চিন্তা করতে চাচ্ছে? আমি বলবো আওয়ামী লীগ সরকারের একটি অংশ বা আওয়ামী লীগ সরকার নিজেই না ধরে একটা এই যে সবগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ, বিশেষ করে এই বছরে বলতে পারেন 2013 সাল থেকে শুরু হয়েছে, 13 সাল থেকে যেটা শুরু হয়েছে সেখানে না ধরা। তারপরে আমরা যদি ওয়াশিকুর রহমান বাবুকে যখন হত্যা করতে মানে হত্যা করেছিল, ধরেছে একজনকে ধরা হয়েছিল, 2 জনকে ধরা হয়েছিল, 2 জনকে ধরা হয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এই যে সংস্কৃতিটা চলে আসছে। আর যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো একটা জিনিস, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো কিছু লেখা থাকে, সাথে সাথে তাকে ধরতে পারছে, তাকে জেলে নিয়ে যেতে পারছে, আর এদেরকে ধরা যাবে না, এটা কোন ধরনের কথা? তো আমাদের প্রশ্ন যেটা হচ্ছে যে সরকার কি আদৌ, তাদের কি ইচ্ছা আছে যে ধরার জন্য? আদৌ কি সরকারের সেরকম কোনো ইচ্ছার লক্ষণ কি দেখেন যে তারা আসলে এইসব হত্যাকাণ্ডের বিচার করতে চায়? আমরা দেখেছি যারা এরকম লেখালেখি করেন, মুক্তমনা বলে পরিচিত, তাদেরকে কিন্তু মানে এই আপনি কি বলেন চিন্তার একটা গতি, মানে কি বলা যায়, লিমিট আনার জন্য তাদেরকে কিন্তু আটকও করা হয়েছিল। ফলে সরকারের আসলে নীতিটা এখানে কোথায়, কি নীতি? দেখেন, একসময় সত্যি কথা বলতে আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, একসময় মনে হতো যে এই সরকার বোধহয় জঙ্গিবাদ এবং মৌলবাদী শক্তির প্রধান মানে অস্ত্র বা শক্তি, এবং অন্যরা হচ্ছে সহযোগী শক্তি। আজকে মনে হচ্ছে মৌলবাদী এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অন্যতম সহযোগী হচ্ছে বর্তমান সরকার। তাদের বলগাহীন উক্তি এবং ক্রমেই
মানে অগণতান্ত্রিক শক্তিকে, মাঠের শক্তিকে, রাজপথের শক্তিকে নির্মূল করে দিয়ে এই ধরনের এমন একটা পরিবেশ তৈরি করছে যাতে এই ধরনের চরম মৌলবাদ, চরম জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর উত্থান হচ্ছে। এবং শুধু উত্থান হচ্ছে না, আপা যেটি বললেন যে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার সাথে সাথে আমরা অ্যাকশন দেখি, কিন্তু এখানে হত্যাকাণ্ডের পরও অ্যাকশন দেখি না। শুধু অ্যাকশন না, অ্যাকশনের বিরুদ্ধে তাদের যে সম্মিলিত বক্তব্য, প্রতিরোধ, সেটাও আমরা দেখা যাচ্ছে না, বরং বল্গাহীন উক্তি পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। যে হত্যাকারী, যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে তারা অন্যদিকে ডাইভার্ট করছে এবং তারা এমনভাবে জিনিসগুলিকে বলছে যাতে অন্য মানে তদন্তকারী যারা হত্যাকাণ্ডে। আপনি যে বল্গাহীন উক্তির কথা বলছেন, আমি একটু দেখে আসতে চাই আজ গতকাল সারাদিন সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা কে কি বক্তব্য রেখেছেন, আমি একটু দেখে আসতে চাই। রাজধানীতে শনিবার 2 প্রকাশনা সংস্থার কার্যালয়ে ঢুকে এক প্রকাশককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী। মারাত্মক আহত হয়েছেন আরেক প্রকাশক সহ 3 জন। এমন পরিস্থিতিতেও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। এ ধরনের সন্ত্রাস বিশ্বের অনেক দেশেই ঘটে বলছেন তিনি। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের বা এখন সারা পৃথিবীর মানে এই যুগে কোন জায়গায় কোন দেশে না হয় আপনারা সেটা আমাকে বলবেন। আমার একটাও বলেন যে এখানে হচ্ছে না। অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকা হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়ছে। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সন্ত্রাসের ঘটনায় বিব্রত না হলেও অস্থিরতার মধ্যে আছে সরকার। যে কোনো সরকার প্রশাসনের জন্য এটা অস্বস্তিকর এই ধরনের হত্যাকাণ্ড যদি ঘটে, তাই না? প্রশাসন অনেকগুলো হত্যাকাণ্ডেরই আপনার হত্যাকারীকে চিহ্নিত করেছে, অনেকে গ্রেপ্তার করেছে, বিচার সম্পর্ক করেছে। এ ব্যাপারেও নিশ্চয়ই তারা পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। সময় কিন্তু লাগে, তো সেই সময়টুকু দিতে হবে এবং আমার বিশ্বাস যে সেই সময়টুকু দিলে পরে আমরা শুধু যে এই রহস্য উদ্ঘাটন করতে পারবো তা নয়, যারা এই অপরাধ করেছেন তাদের বিচারের মাধ্যমে আর ভবিষ্যতে যাতে এরকম কিছু না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। এদিকে নিহত দীপনের বাবার মন্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। যে পুত্র সন্তান নিহত হয়েছে তার বাবা অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে উনি তার নিজের এই দলের লোকদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে চান না বলে এই জন্য এটা যা অত্যন্ত দুঃখজনক। তবে এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে দুঃখ প্রকাশ করেন হানিফ। আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে ওই ধরনের বক্তব্যটা দিতে চাই নাই, এটা অনেক কথার মাঝখানে প্রাণ হিসেবে এটা চলে এসেছে, এই জন্য আমি দুঃখিত। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জি, দেখছিলেন আসলে সারাদিন। আমি শুধু এই দেখেন প্রতিটা কথা যদি বিশ্লেষণ করেন, আমি একদম সর্বশ্রেষ্ঠ বলি, যাক হানিফ ভাই দুঃখ প্রকাশ করেছেন, বলার কিছু নাই, কিন্তু তারপরে বলার থাকে। কিন্তু এটা হয়তো তিনি প্রথম যে উক্তি করেছেন তারপরে হয়তো দলের মধ্য থেকে বা দলের বাইরে থেকে চাপের মুখে তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু প্রথম যে কথাটা বলেছেন ওইটি তার মনের কথা। কারণ আসলে কি বলবো, মানে আমরা ভেবেছিলাম যে গতকালকে এই ঘটনার পর সমস্ত টকশো জুড়ে প্রত্যেকে যেভাবে নিন্দা করেছে এবং সরকারের সমালোচনা করেছে, অন্তত সরকার সেই বিষয়টা মাথায় নিয়ে হয়তো খুব সংযতভাবে সক্রিয়ভাবে আচরণগুলো করবে যাতে আর ভুলের পুনরাবৃত্তি না হয়। কিন্তু আমরা দেখছি যে ভুলের কিন্তু একটার পর একটা পুনরাবৃত্তি ঘটছে। মামুল হানিফ যেটি বলেছেন, এইটা মানে আওয়ামী লীগের মতন দলের একটা স্ট্যান্ডার্ডের একটা দলের এইরকম একটা নেতার এই মুখে শোভা পায়? এটা কোনোভাবেই শোভা পায় না। এটা আওয়ামী লীগ মানে এটাকে আপনি যদি মানে মনে করেন দ্বিতীয় বা তৃতীয় সারির কোনো দলও বাংলাদেশে থাকে, তারাও কিন্তু কোনো নেতা কোনো মুখপাত্র হিসাবে কিন্তু এইভাবে উপস্থাপন করে না। যেটা আর আপনি দেখেন, আমাকে একটু বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন, তারপরে আইনমন্ত্রী যেটা বললেন, না দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কত তৃপ্তি যে বিশ্বে বিভিন্ন জায়গায় ঘটে, আমাদের এখানেও ঘটে, তো অন্য জায়গায় ঘটে সাথে সাথে ধরা পড়ে, আমাদের এখানে ঘটে ধরা পড়ে এরকম ধারাবাহিক হামলা হয় মুক্ত চিন্তার মানুষদের উপর, ধারাবাহিক। এবং উনি বলছেন যে বিচ্ছিন্ন ঘটনা, অথচ কিছুদিন আগেই বলছে যে সবগুলো হামলা হচ্ছে একই সূত্রে গাঁথা। তাহলে আপনি একটা চেইন দেখছেন, কি বলে রিয়াকশন দেখছেন বা চেইন একটা অ্যাকশন দেখছেন, সেই চেইন অ্যাকশনের বিপরীতে আপনি কোন জায়গা থেকে আপনি সেই সূত্রটা ধরে আপনি এগোচ্ছেন। আমরা তো তার কোনো যদি আমরা দেখতাম যে হ্যাঁ ঘটছে এটা নিন্দনীয়, কিন্তু তার বিপরীতে সরকারের একটা সক্রিয় আমরা যদি
পদক্ষেপ দেখতাম, আশ্বস্ত হতে পারতাম আমরা সাধারণ নাগরিকরা, বাট আমরা তো সেটা দেখছি না। এই কারণে আমি শুরুতেই বলছিলাম মনে হচ্ছে এই গোষ্ঠীগুলোকে বোধহয় সরকারি বোধহয় কোনো কেউ না কেউ নাড়াচাড়া করছে, এবং এই ধরনের জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা যত থাকবে মনে হচ্ছে যেন তাদের এই গদি আরো শক্ত হয়ে থাকবে, অন্যান্য কোন শক্তি তাদের আইনমন্ত্রীর বক্তব্যটা শুনে মনে হয় না যেন হত্যা রহস্য উদ্ঘাটন, না যেন জেনম রহস্য উদ্ঘাটন? এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এরাই মদত দিচ্ছে কিনা, আমি এরাই এটার উদ্ঘাটন করছে না, এটাকে মানে তারা এটাকে আমলে নিচ্ছে না, কোনটা মানে এরা এটার সাথে জড়িত আমলে নিচ্ছে না। আমলে না নেওয়া মানে আমলে না নেওয়া মানে যে আমি এটাকে প্রশ্রয় দিচ্ছি। আমি এই প্রসঙ্গে শুধু একজন ওই যে ব্লগার আরিফুর রহমান, তার একটি বক্তব্য আমি একটু পড়ে শোনাতে চাই। তিনি বলছেন যে মুক্ত চিন্তা করেন এমন লেখক, প্রকাশক ও ব্লগারদের দমন করতে না পারলে বাংলাদেশে ইসলামের চাষাবাস সম্ভব হবে না। এটা জেনেই ইসলামী জঙ্গিবাদীরা মুক্তমানাদের উপর নিয়মিত হামলা করে যাচ্ছে। সরকারও এতে খুশি, কারণ ভীতি ও আতঙ্কের পরিবেশ স্বৈরাচারের জন্য একটা উপযুক্ত আবহ তৈরি করে। ঠিকই আছে, এই বিষয়টি নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একমাত্র 40 সেকেন্ডের একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে আরিফুর রহমান তিনি বলছেন তার অভিযোগ আসলে যে ভীতি ও আতঙ্কের পরিবেশ স্বৈরাচারের জন্য একটা উপযুক্ত আবহ তৈরি করে। আপনি দেখেন যে মানে সামগ্রিকভাবে রাজনীতির যে পরিবেশ, সেখানে তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করেন? আমি যদি দেখি যে এখন বর্তমানে কোনো অপোজিশন নাই, ঠিক আছে, এখন অপোজিশন নাই, যারা সরকারে আছেন তারা কোনো সমালোচনা তো শুনতেই চাচ্ছেন না, কোনো বক্তব্য শুনতে চাচ্ছে না, কোনো সংলাপে যারা তাদের সাথে একেবারে একমত পুরোপুরি না সেটা শুনতে চাচ্ছে না। এই কারণে আজকে যেরকম একটা উক্তি দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের একজন পিতা, যেটা বলেছে তার বিরুদ্ধে, তারপরে উইথড্র করেছে ঠিকই, কিন্তু সে বলেছে, বলার মানে তারা যা ইচ্ছা বলতে পারে লাগামহীনভাবে, চিন্তা না করে এটা প্রতিক্রিয়া কি হচ্ছে। একজন রাজনীতিবিদ যে একটা যিনি একটা পজিশনে আছেন সেই জায়গার থেকে এই ধরনের বক্তব্য চলে না। এখন স্বৈরাচারী মনোভাব আসবেই যখন কোনো প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না, কেউ কোনো সমালোচনা করতে পারবে না, কেউ কোনো বক্তব্য রাখতে পারবে না। আমি যদি দেখি যে যখন পহেলা বৈশাখে যে মেয়েদেরকে যে ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, তখন কি বলা হয়েছে, আমাদের আইজি পুলিশ যে উক্তিটা দিয়েছেন সেটা কাকে উস্কিয়ে দিচ্ছে। এখনো যেটা বলছে ব্লগারদেরকে বলা হচ্ছে যে এই ধরনের লেখালেখি না যেটা মানুষকে আহত করে, এই যে বাঁশের কেল্লা দিয়ে সারাক্ষণ লিখতে থাকে। সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ, তো সীমা কে নিশ্চিত করছে, সীমা কে নির্ধারণ করছে, আর সীমা লঙ্ঘন কে করছে? যে হত্যা করছে সেই সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করছে না যেটা নিজের মত প্রকাশ করছে। অনেকে এই প্রসঙ্গে বলেন যে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়াই ভালো। আপনি আপনার অন্য সব রকম চিন্তা করেন কিন্তু ধর্ম থেকে দূরে থাকেন। কিন্তু আপনি যদি খুব খোলামেলা ভাবে স্পষ্ট করেই বলি, আজকে যদি মানুষ মুক্তভাবে চিন্তা করতে না পারতো, তাহলে আপনি দেখেন গ্যালিলিও ফাঁসি তো হলোই, কিন্তু পৃথিবী মানুষ জানতো কি, যে মানুষ এখনো জানতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এটা তো মুক্ত চিন্তার একটা ফলাফল না? অবশ্যই, মানে মুক্ত যে একটা তো সমাজ রাষ্ট্রের বিকাশই সম্ভব না যদি সেখানে মুক্ত চিন্তা। দেখেন পৃথিবীতে অনেক ধনী দেশ আছে, সেখানে যদি চিন্তার সীমা দিয়ে দেন যে আপনি ধর্ম ছাড়া অন্য সব বিষয় নিয়ে আপনি লেখালেখি করেন, তাহলে তো আপনি তার সীমা টেনে দিলেন। এই সীমার আবশ্যকতা কি আছে? সেই জন্যই বলছি যে একটা স্বাধীন জাতির বিকাশ হয় যখন সেখানে মুক্ত চিন্তা থাকে। পৃথিবীতে দেখবেন অনেক ধনী দেশ আছে, সৌদি আরবের মতন দেখেন না, তাদের ধন দৌলতের তুলনায় আমরা কিচ্ছু না, কিন্তু আমেরিকার কথায় উঠে বসে। কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো শক্তির কাছে আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমরা আমাদের মুক্ত মন, আমাদের গণতান্ত্রিক চেতনা এত বেশি প্রবল যেটা পরাশক্তিগুলো আমাদের আঙুল দিয়ে ওঠানামা করতে পারে না। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। এবং এখানে আজকে আমাদের যে সভ্যতার বিকাশ যে কোনো রাষ্ট্রের, ইউরোপ, আমেরিকা,
আমাদের মতন দেশগুলোর যে গণতান্ত্রিক চিন্তা চেতনা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মুক্ত চিন্তার একটা ফল। এটাই হচ্ছে মূল বিষয়। তা এইটা কারা দমন করতে চায়? যারা এখানে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার নামে আসলে যারা স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত চায়। এবং দুঃখজনক ঘটনাগুলো হচ্ছে যে সরকার এই শক্তিকে দমন না করে এমন এমন রাজপথের শক্তি, এমন এমন গণতান্ত্রিক শক্তির দিকে দৃষ্টি দিয়ে ব্যস্ত থাকছে যেখানে এই শক্তিগুলো আশকারা পাচ্ছে। আমরা চাচ্ছি, দেখেন কিছুদিন আগে পর্যন্ত এখানে বারবার বলা হচ্ছে যে এখানে নানান ফর্মে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই শক্তিগুলোকে দমন করা উচিত। এটা সরকার সেই শুরু থেকে, সেই হুমায়ুন আজাদ থেকে শুরু করে বলে আসছে সরকার দেশে জঙ্গির উত্থান আছে, জঙ্গি আছে, তাদের সক্রিয়তা আছে। এখন তারা বলছে যে জঙ্গি না, এই পরস্পর বিরোধী অবস্থান তারা সেই আগের অবস্থান থেকে কেন সরে আসে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি খুশি কবির, আমি বলেছিলাম যে এই যে মুক্ত মনা মুক্ত চিন্তার উপর এই যে সীমারেখা টেনে দিতে বলে ধর্মের খাতিরে মানুষ মানে কেউ কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন, তাই তার চিন্তায় সীমারেখা টানতে বলেছিলেন আপনি বলেছিলেন যে আইজিপি এই প্রসঙ্গটি তুলেছিলেন আপনি। তো এইভাবে চিন্তায় কি সীমারেখা টানা যায়? চিন্তার সীমারেখা তো টানা যায় না, কিন্তু আমি অপরদিকে আর একটা বলবো যে বাঁশের কেল্লায় যে লেখা হচ্ছে যে ক্যাসেটগুলো জামাতে ইসলামী বা তাদের ওই মৌলবাদী কিছু ব্যক্তির উগ্র নোংরা অশ্লীল যে বক্তব্য, আমি নারী হিসাবে এটা আমার চিন্তা, আমার ব্যক্তিত্ব, আমার অস্তিত্বের আঘাত নিয়ে আসে, সেগুলোকে বন্ধ করতে পারে না। এবং আমি যেটা শুনেছি যে গুলশান মসজিদে না, এবং গুলশান মসজিদে যে দিন আশুরাতে মারা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে শিয়ারা মুসলমান, তাজিয়া মিছিলে বলে শিয়ারা মুসলমান না। তো এখন একজন ইমাম কিভাবে বলতে পারে যে এই মুসলমান কি ও মুসলমান? এই প্রত্যেক ধর্মের মধ্যে অনেক ভাগ আছে, যে যেটা পছন্দ করে সেটা তারা বিশ্বাস করবে, সেটা তারা পালন করবে। যে পছন্দ করে না তারও অধিকার আছে, তার মুক্ত চিন্তা চর্চা করার অধিকার আছে। কিন্তু কাউকে কেউ হত্যা করা এটার অধিকার নাই। আর আঘাত দেওয়া যদি অধিকার না থাকে, আমাকে যে সারাক্ষণ আঘাত দিচ্ছে সেটার ব্যাপারে কোনো ভূমিকা কেন নেওয়া হচ্ছে না? আমি তো মনে করি যে এইখানে একতরফাভাবে যাদেরকে আঘাত করা হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে তোমরা সংযত হও, আর যে আক্রমণ করছে, হত্যা করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, প্রত্যেকটা জায়গায় এই দেশটাকে একেবারে বিশ্বের দরবারে একটা মানে আমরা যেখানে অর্জন করেছি অনেক কিছু, সেখানে একটা অস্থিতিশীল একটা বর্বর জায়গায় নিয়ে যাচ্ছে, তাদেরকে কোনো ধরা হচ্ছে না, উল্টো ধরা হচ্ছে। ফিরোজ, আপনি দেখেন যে শফিকুর রহমান ফারাবী, যতদূর ফারাবী আর কি, ফারাবী এমন সমস্ত বক্তব্য লিখেছে, তাকে কয়েক দফা আটকও করা হয়েছে, কিন্তু সে হয়তো ঘটনাগুলির সঙ্গে সংশ্লিষ্ট নাও থাকতে পারে, কিন্তু সে যে সমস্ত বক্তব্য দিয়েছে সেগুলোর জন্য কি তার বিচার হয়েছে? কিংবা তার ওই সমস্ত বক্তব্যের জন্য যে প্রকাশ্যে বলতে পারে যে অমুককে হত্যা করা উচিত, সেই মানুষটি কি সুস্থভাবে স্বাভাবিকভাবে এই সমাজে ঘুরে বেড়ানোর অধিকার থাকে? সেটাই মানে এখানেই মানে আমাদের মানে দুঃখ, আমাদের হতাশা সেখানে। অন্তত এই সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি যে আপা যেটা বললেন, যে যারা উস্কানি দিচ্ছে, হত্যার জন্য প্রণোদনা দিচ্ছে প্রকাশ্যে, মানে আপনার তারাও ব্লগে যেখানে, সেইটার ব্যাপারে কিন্তু কোনো রকম প্রতিকার করা, প্রতিরোধ করা, এই যে মানে উৎসাহিত করার বিরুদ্ধে যে সরকারের একটা কঠোর স্টেপ, সেই স্টেপগুলো আমরা দেখি না, কোনো বক্তব্য দেখি না। তাহলে কি দাঁড়াচ্ছে? বক্তব্য দেখি না ঠিক না, তারা চিন্তার সীমা লঙ্ঘন না করতে করার পরামর্শ দেন। আমি মুক্তভাবে কথা বলবো, আমি অপরাধী হব, আমাকে হত্যার জন্য যে উস্কানি দেবে সে নিরাপদে ঘুরে বেড়াবে, এটা কোন ধরনের দ্বৈতনীতি? এই জন্য আমি শুরুতেই বলছিলাম, এই দেখেন আপনি একজনের কথা উদ্ধৃতও করলেন যে আমরা তো
মানে আকারে ইঙ্গিতে আমরা মনে হচ্ছে যেন এই ধরনের একটা অস্থিরতা তৈরি করে আমি আমার অবস্থানটাকে নিরাপদ করতে চাই, কিন্তু আসলে কি তাই হয়? কখনোই হয় না। আপনি কে, আপনার তো পরিচয় তো সবাই জানে, সুতরাং আপনি কিন্তু রেহাই পাবেন না। আজকে আপনি পুলিশ বেষ্টিত আছেন, আপনি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন, সুতরাং আপনি যদি মনে করেন যে আজকে আপনি নিরাপদ থাকবেন এবং এইভাবেই থাকতে হবে, আপনি পারবেন না। ওই নিরাপত্তা বলাই ভেদ করেও অনেক আঘাত হতে পারে এবং বিশ্বের ইতিহাসে সেটাই দেখা গেছে। সুতরাং দেশের মানুষকে নিয়ে পুরো গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে পবিত্র দায়িত্ব। সেটা বড় কথা না। দেখেন, দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক তিনি কিন্তু বলেছেন যে সেটা আমাদের রাজনীতির সংকট। ধর্ম নিরপেক্ষতা নিয়ে যারা রাজনীতি করে আর রাষ্ট্র ধর্মের পক্ষে যারা রাজনীতি করে, তারা দুই পক্ষই আসলে এটার সঙ্গে সমানভাবে দোষী। তার এই বক্তব্যের মধ্যে থেকে আমাদের যে সমাজে যে বিভক্তিগুলো আছে, সেই বিভক্তির ফাঁক দিয়ে এই ধরনের উগ্রপন্থা যে চলে আসছে, এরকম একটা আভাস কি দেয় না? আভাস তো দিচ্ছে। আর যে সরকার বলছে যে জিরো টলারেন্স ইসের ব্যাপারে, এই ধরনের জঙ্গিবাদের ব্যাপারে, সেখানে আমি দেখছি যে প্রধানমন্ত্রী যেখানে রাজীব হায়দারের বাড়িতে গেছিলেন 2013 ফেব্রুয়ারি মাসে একজন ব্লগার হত্যা হওয়ার পরে, সেই প্রধানমন্ত্রী উনার শিক্ষকের বাড়িতে যান নাই যখন অভিজিৎ মারা গেছে। যে বক্তব্যগুলো আসছে এখন, আর একজন শিক্ষক, উনারই শিক্ষক, তার সন্তানের ছেলের যে হত্যা হয়েছে, একটা বক্তব্য আসেনি। এইগুলো আমরা মনে করি যে এটা কি ইঙ্গিত দিচ্ছে। তার মানে আমি বুঝতে চাচ্ছি যে কোন অশুভ কোন শক্তি আছে যে যে প্রধানমন্ত্রী আগে একবার গেছিলেন, এই অশুভ শক্তি তো আরো উৎসাহিত হচ্ছে যখন দেখছে যে তাদের পাশে সরকারও নেই। না, অশুভ শক্তি আমি যেটা বলতে চাচ্ছি, সরকার কার কাছে এখন বা কোন শক্তির কাছে এখন মনে করছে যে তাকে আস্থাশীল বা আস্থায় থাকতে হবে, জনগণের উপরে আস্থা চলে যাচ্ছে। আমি আস্তে আস্তে একজন গাড়ি চালকের সাথে আলাপ করছে, বলে যে আগে তো মানুষের উপর, জনগণের উপর রাজনৈতিক দলরা একটু ভর করতেন, একটু চিন্তা করতেন, আজকাল ইনাদের প্রয়োজন হচ্ছে না। ঠিক যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেই প্রেক্ষিতে আমি দেখি যে এখানে আমাদের একজন মন্ত্রী বলেছেন যে বিদেশেও হয় তো ওখানে ধরা হয়, শাস্তি হয়, আমাদের এখানে সময় দেন। কত সময় দেব? ওখানে কি সাথে সাথে ধরা হয় না? আর এখানে না, আমাদেরকে ধরা পড়লেও আবার জামিনে মুক্ত হয়। আসিফ মহিউদ্দিনকে যখন জানুয়ারি মাসে তাকে, এটা তখন শাহবাগ আন্দোলন শুরুও হয়নি, উত্তরায় তার উপর আক্রমণ করা হয়েছিল, ধরাও হয়েছিল যারা আক্রমণ করেছিল, তারপরে ছাড়াও হয়েছে তাদেরকে। সে এইগুলো তো মানুষের আস্থা কিভাবে আসবে? উনারা বলবেন যে আমাদের উপর আস্থা রাখেন। আস্থা কেন রাখবো? কিসের ভিত্তিতে রাখবো? উনাদেরকে প্রমাণ করতে হবে যে উনারা আসলেই সরকার এটাকে সিরিয়াসলি দেখছেন। আর আপনি যেটা বলছিলেন, এখন একটা সময় এসেছে সরকারকে প্রমাণ করতে হবে আমাদের সবার সাথে বসে যে উনাদের অ্যাকশনে বসে, মানে উনাদের অ্যাকশনে যে উনারা আসলে এই জিরো টলারেন্সে বিশ্বাস করে। কিংবা এইরকমও তো বলা যেতে পারে যে এই সরকার আসলে কার প্রতি আস্থা ভাজন হতে চায়, সেটি কি যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় তাদের জন্য, নাকি যারা আমাদের ইসলাম, আমরা অত্যন্ত ধর্মভীরু একটা মানুষ, কিন্তু যারা এরকম উগ্রপন্থায় বিশ্বাস করে, যারা ধর্মকে একটু পান থেকে চুন খসলি যারা একটু অনুভূতিতে আঘাত পায়, তাদের আস্থা ভাজন থাকতে চায়? সরকারের কি এই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি? আমার মনে হয় যে সরকার একটা বিভ্রান্তির মধ্যে পড়েছে এবং একটা ভুলের চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। সেটা হচ্ছে এমন, সরকার ব্লগারদের রক্ষা, প্রকাশকদের রক্ষার ব্যাপারে খুব বেশি উৎসাহ দেখাতে যাচ্ছে না, তাতে যাতে জনমনে বা একটা গোষ্ঠীর মধ্যে মনে না হয় যে সরকার বোধহয় ইসলাম বিরোধী প্রমাণ না হওয়ার জন্য সে এমন একটা অবস্থান নিচ্ছে, ধরি মাছ না ছুঁই পানি। সেটাই আমি বলছি যে সেটা বিপজ্জনক। এতে আর যেই দলই ছাড় পাক না কেন, যেই দলের সরকার, সেই দল অন্তত ছাড় পাবে না। আজকে মাহবুবুল হানিফ আঘাত করতে পারেন এমন একজন ব্যক্তিকে, যিনি হচ্ছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে পরে মিলে গত 50 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর ছাত্র বের হয়েছে, তাদের প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। সুতরাং উনি আঘাত করতে পারেন, কিন্তু উনি নিজেও কিন্তু নিষ্কৃতি পাবেন। সুতরাং আমি মনে করি যে এই জায়গায় সরকার কোনো এক গোষ্ঠীর উপরে আস্থাশীল না হয়ে, আপা যেটি বললেন,
মানুষের উপর, কোন মানুষের উপর? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মুক্ত চর্চায় বিশ্বাস করে, যারা প্রগতিশীল শক্তি, সেই শক্তিগুলির উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং সরকার যত দ্রুত এই ভুলের চোরাবলি থেকে বের হয়ে আসবে তত বেশি তারা রক্ষা পাবে। এখন সরকার কি মনে করেন আমাদের মানে মুষ্টিমেয় মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, সেই ইসলাম ধর্মের ভোটের রাজনীতিতে ভোটের হিসাবের ছক কষবে, নাকি আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা যেটিকে আওয়ামী লীগ বলে তাদের আসলে মানে তাদের ফসল, তারা সেটার ফল ভোগ করতেও চায়, নাকি সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করবে সরকার? মানে সেই তারা এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত? আমি এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে বলছিলাম যে মানে ভোটের রাজনীতির একটা হিসাব নিকাশ আছে, আবার যদিও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইসলামের কিন্তু কোনো বিরোধ নাই, তারপরেও কি ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগের কোনো ফায়দা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা মোস্তফা ফিরোজ? না, সেটা তো নাই, কিন্তু এই জিনিসটাকে সেটা নাই কেন বলছেন? মানে নেই মানে আমি বলছি যে মানে আজকে যদি আপনি ইতিহাস দেখেন, পুরনো ইতিহাস, যে মুক্তিযুদ্ধের চেতনা সাথে ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধে বা স্বাধীনতার কোনো কিন্তু পার্থক্য নেই। এই পার্থক্যটা, বিভাজনটা টেনেছে সাম্প্রদায়িক গোষ্ঠী, যেই গোষ্ঠীকে আসলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো পৃষ্ঠপোষকতা করেছে। এই ক্ষেত্রে আমি প্রধানত দায়ী করব বিএনপিকে, যারা এই ধর্মীয় মৌলবাদ জঙ্গি গোষ্ঠীকে সামনে নিয়ে তারা ক্ষমতার অংশীদার করেছে। এর থেকে যেই রাজনীতির বিভাজন, সেই বিভাজনে বা সেই ধাক্কায় আওয়ামী লীগ এলোমেলো হয়ে গেছে। আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি যেমন একটা ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ সরাসরি একটা ধারাকে সাথে নিয়েছে, সুতরাং আমরা বোধহয় পিছিয়ে গেছি, আমরা বোধহয় ভোটের রাজনীতিতে পিছিয়ে গেছি, সুতরাং আমাদেরকেও এখন এই ধারায় সামিল হতে হবে। এই চিন্তা চেতনাটা হচ্ছে একটা ভুল চিন্তা চেতনা। বরং আওয়ামী লীগ শুরু থেকেই যে তার যে চিন্তা, তার যে আদর্শিক ভাবনা, সেই ভাবনাটা আঁকড়ে থেকে জনগণকে সংগঠিত করাই ছিল তার মূল লক্ষ্য, এবং সেই ধারাই কিন্তু আমরা চলেছি। আমরা সবসময় কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, কিন্তু আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। এটাই হচ্ছে আমাদের চেতনা। এই চেতনার উপর ভিত্তি করেই কিন্তু আজকের বাংলাদেশ। এই যে যারা উগ্র, যারা এই সমস্ত হত্যাকাণ্ডে জড়িত, যারা তালিকা করে মানুষ হত্যা করে, তাদের কাছ থেকে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো সুবিধা পাওয়ার কোনো কি সম্ভাবনা আছে? আমি বলবো যে 70-এ যখন ইলেকশন হয়েছিল, মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছিল, সে মুসলিম লীগের যে বিরাট ভরাডুবি পরাজয়, এটাই প্রমাণ করলো এদেশের মানুষ আসলে তারা রাজনীতি এবং ব্যক্তি ধর্ম সেটা ভিন্নভাবে দেখে। আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধের কথা বলি, আর সেখানে ধর্মনিরপেক্ষতা আমাদের মূল 4 স্তম্ভর একটা স্তম্ভ ছিল, সেখানেও বোঝা যাচ্ছে যে তার মানে মানুষের ধর্মকে বিশ্বাস করতো না সেটা না, প্রত্যেককে তার নিজের ধর্ম বিশ্বাস করত। আমরা দেখতাম যে বিভিন্ন ধর্মীয় যে যে পূজা পার্বণ, ঈদ, শবে বারাত, সব কিছুতে একে অপরের সাথে একটা সম্পর্ক আছে। কিন্তু যখন আমরা দেখি যে এটার একটা সৃষ্টি করা হচ্ছে, এই যে আমি বলবো যে আমাদের এখানে কিন্তু যে ধরনের ধর্ম, ইসলাম ধর্ম চর্চা হতো, সেটা হচ্ছে মূলত এখানে যে এটা কিন্তু ওয়াহাবি না, ঠিক আছে? এটাও একদমই ওয়াহাবি না। এখানে যে ধর্ম চর্চা হতো, সে ধর্মর যে স্কুল, সুন্নি স্কুলে, সেটার একটা ভিন্ন ধারা আছে। এ দেশে পীরদের উপর সাধারণ মানুষের অনেক অনেক নির্ভরশীলতা আছে, বিশ্বাস করে, সেটা তাদের নিজেদের বিশ্বাস, যে যেটা বিশ্বাস করতে চায়। এখন যারা উগ্রপন্থী, যারা মদতদাতা উগ্রপন্থার, তারা কিন্তু আবার এই যে পীরদের উপর কিন্তু আবার তারা আস্থা রাখে না। ওয়াহাবি যে যারা, তারা কিন্তু এটার একেবারে ঘোর বিরোধী। আমরা দেখেছি এখানে হানাফি স্কুল ছিল, হ্যাঁ, দুজনকে হত্যা করা হলো। মানুষ হলো হানাফি সাধারণত,
এখন ওয়াহাবিরা এসে একটা বাহিরের থেকে একটা চাপিয়ে দিচ্ছে তাদের ভাষ্য ইসলামটা কি। ইসলামের অনেক ধরন আছে, আর আমরা যেটা শিখে আসছি বহু বছর ধরে সেটাই চলবে। তো এখন যখন পীরদের উপর আক্রমণ করছে, যেখানে মুক্ত চিন্তা চর্চা যারা করছে তাদের উপর আক্রমণ করছে, একটু ভিন্ন চিন্তার মানুষ যদি হয় তাকে আক্রমণ করছে, তার মানে সেখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু যদি আমাদের বর্তমান সরকার মনে করে যে এদের সাথে একটা তাল মিলিয়ে চললে তারা সুবিধা পাবে না, এখানে চলে আসবে, তখন আফগানিস্তান চলে আসবে, সিরিয়া চলে আসবে, যা ঘটছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু এখানে, ইরাকে যা চলে আসছে এইগুলো কিন্তু এখানে চলে আসবে। সেখানে কিন্তু তখন আওয়ামী লীগের একটা সমস্যা সৃষ্টি হবে। আর এই যে এখন আপনারা বলছেন, কিন্তু আমরা তো এর আগেও দেখেছি আওয়ামী লীগ সরকার 96 সালে ওলামাদের সঙ্গে একটা চুক্তি করেছিল কিন্তু, তাই না? না, তারা চুক্তি করেছিল 13 দফার, নামটা মনে নাই, ওলামাদের সাথে করেছিল। কিন্তু ওখানে যেটা ছিল যে 96-তে যখন আওয়ামী লীগ আসছিল সেখানে তারা অনেকদেরকে অনেক স্পেস দিয়েছে, ঠিক আছে? আমি বলছি না যে আওয়ামী লীগ একটা সমাজতান্ত্রিক দল, আমরা বলছি না যে আওয়ামী লীগ ধর্মকে চর্চা করার কোনো সুযোগ দেয় না, অবশ্যই না। আওয়ামী লীগ সবাইকে সুযোগ দিবে, আর আওয়ামী লীগের মধ্যে যারা আছে তারা তাদের নিজেদের ধর্ম, নিজেদের অবস্থান এটা চর্চা করবে এবং সবাইকে সুযোগ দিতে চাচ্ছে। ধর্ম নিরপেক্ষতা এটা না যে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, কিন্তু এখানে যেটা হচ্ছে যে সুযোগ দিতে গিয়ে নিজে যদি দুর্বল হয়ে পড়ে এবং অন্যদেরকে সুযোগ না দিয়ে একটি গোষ্ঠী এসে যারা একেবারে মানে সন্ত্রাসী, যারা হামলাকারী, যারা হত্যাকারী, যারা এখানে একেবারে মানে নিয়ন্ত্রণ করে যে জায়গাটা নিয়ে যাবে, যখন অনেক মানে মানে একটা পর্যায়ে চলে যাবে, তখন আমাদের জন্য খুবই আসলে কারোরই কিছু করার থাকবে না। মোস্তফা ফিরোজ, আপনার কি মনে হয় সরকার এই ব্যাপারগুলি আসলে ভাবে না? তারা তো দীর্ঘ রাজনীতি করে আসছেন, তাদের অভিজ্ঞতা, তাদের দেখার ভঙ্গি নিঃসন্দেহে আরো বেশি প্রখর, আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাই না? তারা কি এই বিষয়গুলি এমন করে দেখে না, ভাবে না? না, আমাদের ব্যাপার হচ্ছে যে আদর্শের চর্চা, রাজনীতিতে আদর্শের চর্চা যত কমে যাচ্ছে তত এই প্রবণতাগুলি বাড়ছে। আপনি দেখেন গত এরশাদের পতনের পর থেকে আমাদের দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি পরস্পর যে ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার ক্ষেত্রে তারা ভরসা করছে কাদের উপরে? ভরসা করছে অগণতান্ত্রিক বিভিন্ন শক্তি, প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর উপরে। তার উপর ভরসা করেই তারা কিন্তু আসছে, জনগণের সাথে কিন্তু তাদের সম্পর্ক দিনে দিনে চলে গেছে। এবং আপনি দেখেন 11-এর সময় যখনই আধা সামরিক সরকার ক্ষমতায় আসলো, তখন কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু ক্ষোভ, প্রতিবাদ, বিক্ষোভ হয়নি। তার মানেটা কি? তার মানে ইতিমধ্যেই কিন্তু তারা তাদের শক্তি, আদর্শিক শক্তিটা কিন্তু শেষ করে ফেলেছে। এবং এখন দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসে, একটুখানি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই। প্রাথমিকভাবে একদমই প্রথম দিকে মানুষ হয়তো কোনো প্রতিক্রিয়া জানায় নাই, কিন্তু কিছুদিন পরে কিন্তু মানুষ ওর বিরুদ্ধে, ও তখন 1-11 সরকারের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ছাড়া সারা দেশে ওই ঘটনাই তো সবকিছু বদলে দিল। আপনার ঘটনা বদলানোর জন্য তো প্রতিক্রিয়া বোঝার জন্য তো অনেকগুলো ঘটনার দরকার নেই। রাজনৈতিক দল করে না, কিন্তু গণমাধ্যম যে ভূমিকা পালন করেছে, সাধারণ আমি বলছি যে আধা সামরিক সরকার ছিল। আপনার তো সেই যদি সামরিক শাসন আসতো, এই রাজনীতিকরা দলে দলে সেখানে যোগ দিত, সেই তার জন্য প্রস্তুত ছিল অনেকে। কিন্তু আমি বলছি যে প্রধান যে গণতান্ত্রিক, যারা এরশাদের পতন ঘটিয়ে যারা বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল, সেই সংগ্রামে প্রধান দুই যোদ্ধা আওয়ামী লীগ, বিএনপি, এই দুটি রাজনৈতিক দলের কোনো মিছিল ছিল, সমাবেশ ছিল, কোনো প্রকাশ হয়েছিল? দুই নেত্রীকে কারাগারে যাওয়ার পরেও কোনো তাদের দলের পক্ষ থেকে কোনো বাদ প্রতিবাদ মিছিল ছিল না। আমরা তখনই তো দেখেছি যে তার মানে কি, তার আদর্শিক চর্চাটা আপনি কিন্তু অলরেডি শেষ করে ফেলেছেন। শেষ করার কারণে এখন আপনি আবুল কাসেম ফজলুল্লাহ নানান রকম অগণতান্ত্রিক শক্তির সঙ্গে এখন আপনি আপোষ করে ক্ষমতায় থাকতে চান। এই আপোষের রাজনীতি আর কতদিন চলতে হবে? আর আবুল কাসেম ফজলুল্লাহ যেটি বলেছেন যে আসলে সংকটটি আদর্শের এবং রাজনীতির সংকট, সেই সংকট থেকে আসলে উত্তরণের কি উপায় আছে এবং সেই উপায় কি আসলে খুব সহজ কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিশ্চয় সঙ্গেই থাকুন।
ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, আমি বলছিলাম যে এই আদর্শের সংকট কিংবা রাজনীতির সংকট যেটি আবুল কালাম ফজলুল হক বলেছেন, এই সংকট থেকে বের হওয়ার কোনো সহজ উপায় কি আছে? সহজ তো উপায় নেই, কঠিন করে ফেলেছে, এবং কঠিন করার জন্য দায় কিন্তু এই প্রধানত আওয়ামী লীগ বিএনপির উপরে। আজকে যে সংকটের কারণে বিএনপি আজকে তার গণতান্ত্রিক শক্তি, তার অবস্থান নেই, সে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে বোমা আগুন এসবের আশ্রয় নেয়। আর আওয়ামী লীগও জনগণের শক্তি দিয়ে এই পরিস্থিতি মোকাবেলার বদলে সে হচ্ছে অত্যন্ত বাহিনী নির্ভর হয়ে পড়েছে। এই দুটাই কিন্তু আমাদের আজকে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় থাকছে বলে তার যে দুর্বল অবস্থানটা আমরা এখন দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে কোনো এতেই তারা পুলিশের উপর নির্ভরশীল, প্রশাসনের উপর নির্ভরশীল, কোনোভাবেই জনগণের উপর নির্ভরশীল না বিএনপির। এই দুই শক্তির সংকটের কারণেই কিন্তু, এই দুই দলের আদর্শিক সংকটের কারণে কিন্তু আমাদের গণতন্ত্রের সংকট, আজকে আমাদের অবস্থানের সংকট। আজকে এই কারণেই কিন্তু এই যে জঙ্গি মৌলবাদের উত্থান, এই ঘটনাগুলো আজকে কিন্তু ঘটতে পারতো না আজকে যদি আওয়ামী লীগ বিএনপি এরা যদি গণতন্ত্রের চর্চা করত, মানুষের উপর আস্থা রাখতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি আমি একটু বলতে চাই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু এই দীপনের হত্যাকাণ্ড নিয়ে তিনি একটা শোক বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে দীপন ছিলেন জিয়ার আদর্শের উজ্জীবিত একজন সংগঠক। সম্ভবত এই প্রথম খালেদা জিয়া এই এতজন লেখক ব্লগার তার হত্যা হলো, এই প্রথম বোধহয় কারোর জন্য শোক জানালেন, শোক জানিয়েছেন। কিন্তু আমার তখন ওনার কাছে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, তো উনি কি মনে করছেন যে জিয়া এবং বিএনপি মুক্ত চিন্তা এবং আদর্শের চর্চা করার সংস্থা? তাহলে ওরা জামাতের সাথে আতাত করে কেন? তারা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আনে কেন? তারা এখানে ধর্মকে ব্যবহার করে একেবারে দীপনের চিন্তার পরিপন্থী তারা সব কিছু করে যাচ্ছে। এখন সে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেন? যেহেতু জনগণ মনে করছে যে সরকার কেন কিছু বলছে না, সরকার কিছু করছে না, তাকে যে বলা হচ্ছে যে সে এখন একটা ভালো, যে উনি প্রথম একটা বিবৃতি দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা মিথ্যা আশ্রয় নেওয়াটা তার পক্ষে ঠিক না। হয়তো এই প্রথম তিনি দিয়েছেন, কিন্তু এখান থেকে যদি বলি যে ঠিক আছে তিনি একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই শোক প্রকাশ করেছেন, তবুও তো করেছেন, আওয়ামী লীগের কাছ থেকে সেরকম তো কিছু পাওয়া গেল না। সেটাই, আপনি রাজনৈতিক দলগুলো, আমাদের নেতা নেত্রীরা এখনো ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ বা চিন্তা থেকে বের হতে পারেননি। এই কথাটা বলে আসলে টোটাল ঘটনাটাকে একটু খাটো করেছে। অর্থাৎ এই পুরো হত্যাকাণ্ড, তার যে গুরুত্ব ভয়াবহতাটা, সেটাকে শুধুমাত্র তার একটা দলের কর্মী এটা আজকে না আনলেও পারতেন। তারপরও আমি মনে করি যে এইটাকে ইতিবাচক ধরে নিয়ে বরং আরেকজন দলের নেতা সম্মত জাতীয় কনভেনশনের কথা বলেছেন, বরং এইটাকেও আপনি যদি গুরুত্ব দেন, অর্থাৎ সেটা আমরা বলছি, আজকে বিএনপি বলছে তা না, আমরা কিন্তু শোক জানিয়েছেন। কিন্তু আমি একটু মনে করিয়ে দিতে চাই যে যখন রাজীব হায়দার মারা গেলেন, তাকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু তিনি বলেছিলেন এরা নাস্তিক একেবারে, এবং সরকার এদের পক্ষে দাঁড়ানোর জন্য তাকে কিন্তু অনেক সমালোচনার মুখোমুখি করেছিলেন। আমি তো আপার কথার সাথে একমত, এবং আমি নিজেও বললাম যে আজকে বাংলাদেশে যে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান এবং ব্যাপ্তি, তার প্রধানত দায়ী হচ্ছে বিএনপি, তাদের কারণে আজকে ঘটছে। কিন্তু আমার কথা হলো যে আপনি এই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আজকে যদি ইতিবাচকভাবে তারা যদি এই ঘটনার নিন্দা জানায়, আর তারা যদি বলে যে এই ঘটনার প্রেক্ষিতে এই মৌলবাদ জঙ্গিবাদ গোষ্ঠীর উত্থানকে ঠেকাতে জাতীয় কনভেনশন ডাকা উচিত, ওকে আপনি কনভেনশন ডাকেন, কনভেনশন ডেকে আপনি প্রমাণ করেন যে বিএনপি আসে কি আসে না। যদি না আসে তাহলে জনগণের সামনে প্রমাণ হবে তারা কোন শক্তির পক্ষে তারা আছে। আমার কথা হলো যে আপনি আপনার কাজটা করেন, আপনি সমালোচনা বাদ দেন। আপনার এখন যা যা করার দরকার, আপনি একদিকে যারা হত্যাকারী হামলাকারী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, যেটা আপা বললেন, সেটা দেখান। অন্যদিকে এইটার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার জন্য সমস্ত রাজনৈতিক কারণ দীপনের বাবা আবুল কালাম ফজলুল হক তিনি কিন্তু বলেছেন যে মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, তিনি বিচার চান না, কিন্তু মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। খুব আক্ষেপ থেকে তিনি কথাটি বলেছেন, আমরা সহজে বুঝতে পারি সেই শুভ বুদ্ধি আসলে কত দূর। খুশি যদি খুব সংক্ষেপে একটু বলতে। আচ্ছা, শুভ বুদ্ধির যে উদয় হোক এটা সবার একটা আকাঙ্ক্ষা, কিন্তু শুভ বুদ্ধি কখন হবে? যারা বিচার করতে চায় না, বিচারহীনতার সংস্কৃতিকে টিকিয়ে রাখে, এটা বিএনপি হোক, এটা আওয়ামী লীগ হোক, আমি এখানে
আমি উভয়ের মধ্যেই দেখেছি যে আমাদের পুরো দেশে একেবারে বঙ্গবন্ধু হত্যা থেকে নিয়ে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছে, আজ অবধি চলে আসছে, এইটা যতক্ষণ থাকবে শুভ বুদ্ধির উদয় কখন হবে? কিন্তু হওয়ার জন্য যেটা দরকার আমাদের এখনো হচ্ছে না, হচ্ছে যে আমাদের দেশের নাগরিক সমাজ, নাগরিকরা যদি জেগে ওঠে, তারা যদি স্পষ্ট বক্তব্য রাখতে শুরু করে, তখন কিন্তু রাজনৈতিক দল বুঝবে যে এ দেশের জনগণের, এ দেশের মানুষের প্রতি তাদের কাছে ফিরে আসতে হবে। সেই নাগরিক সমাজের অস্তিত্ব কি এখন আর কতটা আছে আমাদের সমাজে, সেইটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। তবু আমরা চাই সবারই অস্তিত্ব নয়, অস্তিত্ব আছে কিন্তু তাদের নির্বিকার, সেটাই নিথর, সেই নিথরের থাকা না থাকা কি যায় আসে? আমরা রাজনীতিকদেরও শুভবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি। নিঃসন্দেহে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি সব পক্ষেরই আসলে শুভবুদ্ধির উদয় হোক। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।